নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষায় তাদের অবদানের কিন্তু 4 নম্বর গুরুত্বপূর্ণ একজন শিক্ষা দার্শনিককে নিয়ে আলোচনা করব, যার নাম রুশো। এর আগে কিন্তু আমি পরপর তোমাদের জাতীয় শিক্ষানীতি থেকে আরম্ভ করে বিভিন্ন কমিশন এবং এছাড়াও রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি বুঝিয়ে দিয়েছি। আমাদের কিন্তু চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা গিয়ে কিন্তু সে সমস্ত বড়ুয়ার ভিডিওগুলো দেখতে পারো। অবশ্যই সমৃদ্ধ হবে এবং উপকার পাবে। তো আজকে আমরা কিন্তু আলোচনা করব রুশোকে নিয়ে। কিছুক্ষণ সময় আমাকে দাও, আশা করছি রুশো নিয়ে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং তোমরা কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো দেখো, যা জ্যাক রুশো, তো এটা হচ্ছে এর ফুল নাম। তো এই ব্যক্তিকে নিয়ে আমি আলোচনা করছি। এই ব্যক্তি সম্বন্ধে তোমরা কিন্তু ক্লাস 9-এ ইতিহাস বিষয়ে কিন্তু পড়েছো, ফরাসি বিপ্লবে, মনে আছে রুশোকে? তো যাই হোক, তো এই যে যা জ্যাক রুশো, ইনি কিন্তু মাথায় রাখো কোন কোন জায়গার জনক ছিলেন, মানে কোন কোন জায়গা বলতে বোঝাচ্ছি আমি। দেখুন, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক 1, 2 নাম্বার হচ্ছে প্রকৃতিবাদী দর্শন শিক্ষার জনক, 3 মুক্ত শৃঙ্খলা তত্ত্বের জনক। এরকম করে প্রশ্ন দিয়ে বলতে পারে যে কে, তাই রুশো আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক, প্রকৃতিবাদী দর্শন শিক্ষার জনক, মুক্ত শৃঙ্খলা তত্ত্বের জনক। মাথায় থাকবে। জন্ম কবে হলো রুশোর? 1712 খ্রিস্টাব্দে জেনেভা অর্থাৎ ফ্রান্সে। জন্ম কবে হচ্ছে? 1712 খ্রিস্টাব্দে জেনেভাতে, যেটা কোথায় আছে? ফ্রান্সে। আর মৃত্যু কবে হচ্ছে? 1778 খ্রিস্টাব্দে। জন্ম 1712, মৃত্যু হচ্ছে 1778। কোন শহরে জন্ম হয়েছিল? জেনেভাতে। বুঝা যাচ্ছে? পেশা কি ছিল এই ব্যক্তির? পেশা ছিল, ইনি গৃহ শিক্ষক ছিলেন, সঙ্গীত শিক্ষক ছিলেন, কম্পোজার ছিলেন, সচিব ছিলেন, নাটকুশলী ছিলেন, কিন্তু কোনোটাতেই কিন্তু ইনি দীর্ঘস্থায়ী হয়নি। তার চিন্তাধারা এবং প্রভাবটা কেমন? চিন্তাধারাটা কেমন ছিল? তার পছন্দ কি ছিল? এই ব্যক্তির পছন্দ ছিল হচ্ছে গ্রাম জীবনের সরলতা এবং প্রকৃতি। কি অপছন্দ ছিল? অভিজাত শ্রেণীর কৃত্রিমতা এবং হৃদয়হীনতা। এর অবদান কি ছিল? অষ্টাদশ শতাব্দীর প্রথাগত শিক্ষার বিরুদ্ধে কিন্তু বিপ্লবী পরিবর্তন। ঐতিহাসিক গুরুত্ব, তার গ্রন্থ উপন্যাস ফরাসি বিপ্লবের নেতাদের এবং তৎকালীন যুব সমাজকে কিন্তু অনুপ্রাণিত করেছিল। তো এটা একটা সাধারণ ধারণা, তোমরা একটু মাথার মধ্যে নিয়ে রাখো। কিন্তু মেনলি যে পার্টগুলো আমরা পরপর এবার আলোচনা করব, এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথার ভিতরে নিতে হবে। বিশেষ করে রুশোর লেখা বিখ্যাত গ্রন্থগুলো, অনেকগুলো গ্রন্থ রয়েছে। আমি 3টা ইম্পর্টেন্ট গ্রন্থের কথা বলছি, যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। এই 3টা কিন্তু মেন গ্রন্থ, এর বাইরেও কিন্তু অনেক গ্রন্থ আছে, তোমরা একটু পাঠ্য বই পড়ে নিবে। প্রথমেই আমি বলবো 1755 খ্রিস্টাব্দে যেটা রয়েছে আমাদের ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, এইটা কিন্তু একটা গ্রন্থ। তারপরে 1762 খ্রিস্টাব্দে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, বাংলায় বললে সামাজিক চুক্তি। আর ওই একই বছরে বা 1762-তে এমিল, এইটা কিন্তু মাথায় রাখবা, এমিল 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 এমিল, এটা কিন্তু রুশোর বিখ্যাত একটা শিক্ষামূলক উপন্যাস। বুঝতে পেরেছো? আর এই গ্রন্থেই কিন্তু শিক্ষা দর্শনের কিন্তু বহিঃপ্রকাশ ঘটিয়েছেন রুশো। আর এই এমিল যেটা রয়েছে না, এমিলের সবচেয়ে বড় কথা হচ্ছে এমিলটা কি একটা কাল্পনিক শিশু, আর এটা 5টি অধ্যায় বিভক্ত। এমিলের একটা জীবন সঙ্গীও ছিল, এটা সোফি। এই এমিলকে কিন্তু রুশোর মানসপুত্র বলা হয়। তাহলে কি কি বললাম? 1755-তে ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, 1762-তে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি, এবং 1762-তে এমিল, যেটা রুশোর বিখ্যাত শিক্ষামূলক উপন্যাস। এখানে কিন্তু রুশো তার শিক্ষা দর্শনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং এটি কিন্তু রুশোর মানসপুত্র বলতে পারো। এমিলের জীবন সঙ্গীও ছিল, তার নাম ছিল সোফি, এবং এটা একটা কাল্পনিক শিশু। এবং এই যে গ্রন্থটা রয়েছে এটা 5টা অধ্যায় বিভক্ত। তো রুশোর মূল নীতি কি ছিল? এবং যেটা ছিল সেটা হচ্ছে মানুষ জন্মগতভাবে মুক্ত, কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে। মানুষ জন্মগতভাবে মুক্ত, কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে, এটা কিন্তু রুশোর মূল নীতি ছিল। শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করা যাক। নেতিবাচক শিক্ষা, এইটা মাথায় রাখবা, নেতিবাচক শিক্ষা অর্থাৎ শিশুর মনের উপর বয়স্কদের কৃত্রিম জ্ঞান বা বই চাপিয়ে না দেওয়া, শিশুকে তথ্যের বোঝা না দেওয়া এবং তার তথ্যের বোঝা না দিয়ে ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করে দেওয়া। নেতিবাচক শিক্ষার যে মূল লক্ষ্য, এটা রুশো বলতে চাইছে যে শিশুর মনের উপর বয়স্কদের কৃত্রিম জ্ঞান বা বই চাপিয়ে দেওয়া দরকার নেই, শিশুকে তথ্যের বোঝা দেওয়া দরকার নেই, তার ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করো এবং অভিজ্ঞতা অর্জনের সহায়তা করো। বুঝতে পেরেছো? এরপরে কি? আবিষ্কারমূলক পদ্ধতি, অর্থাৎ পর্যবেক্ষণ করুক তারা, পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের মাধ্যমে এবং অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা অর্জন করুন। বুঝতে পেরেছো? প্রাকৃতিক পরিণামের তত্ত্ব, অর্থাৎ কাজের ফল থেকেই শিশু শৃঙ্খলা ও শিক্ষা গ্রহণ করবে। কাজের ফল থেকেই কিন্তু শিশু শৃঙ্খলা
এবং শিক্ষাকে গ্রহণ করবে। কোনো শাস্তির বদলে প্রকৃতির স্বাভাবিক নিয়ম এবং কাজের অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু সে তার ভুলগুলো শিখবে এবং সেটা কি করে কি হবে, ভালো হবে না হবে সেটা কিন্তু শিশু বুঝতে পারবে। বুঝতে পেরেছো? এরপরে কি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, প্রকৃতির কটা রূপের কথা বলেছেন? 3টা রূপের কথা বলেছেন। একটা মনোপ্রকৃতি, একটা জাগতিক প্রকৃতি, একটা জৈবিক প্রকৃতি। মনোপ্রকৃতি কি? যেটা শিশুর সহজাত প্রকৃতি। জাগতিক প্রকৃতি কি? পরিবেশ বা বিশ্ব প্রকৃতি। জৈবিক প্রকৃতি কি? শিশুর শারীরিক চাহিদা। অর্থাৎ রুশোর মতে যেটা প্রথম অর্থে কোন প্রকৃতি আসতেছে? রুশোর মতে প্রথম অর্থে কিন্তু সামাজিক প্রকৃতি আসতেছে। দ্বিতীয় অর্থে কি আসতেছে? মনস্তাত্ত্বিক প্রকৃতি আসতেছে। তৃতীয় অর্থে কি আসতেছে? শিশুর জৈবিক প্রকৃতি আসতেছে। বোঝা গেল? এবার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা আলোচনা করব, শিক্ষকের ভূমিকা। শিক্ষক কেমন হবেন রুশোর মতে? শিক্ষক হবেন হচ্ছে শিশুর খেলার সাথী এবং পর্যবেক্ষক। অর্থাৎ শিক্ষক কি হবে? শিক্ষক হবে হচ্ছে খেলার সাথী এবং পর্যবেক্ষক। এবার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, যেটা হচ্ছে বয়স অনুযায়ী শিক্ষার স্তরগুলো দেখে নিব। যে 0 থেকে 5 বছর এই পর্যায়টা হচ্ছে শৈশব, যেটা রুশো বলছেন। এখানে কি করবে? বিশেষ লক্ষ্যটা কি? শারীরিক বিকাশ ও খেলাধুলা। 5 থেকে 12 বছর এটা বাল্যকাল, এখানে নেতিবাচক শিক্ষা এবং প্রকৃতি থেকে পর্যবেক্ষণ, অর্থাৎ এটা বই বর্জিত হবে। এরপরে 12 থেকে 15 প্রাক কৈশোর, এখানে কি হবে? জ্ঞান অর্জন ও আত্মনির্ভরশীলতা। আর 15 থেকে 20 এটা কৈশোর, এখানে নৈতিক চরিত্র গঠন, বিজ্ঞান, ইতিহাস, সমাজ এবং ধর্মশিক্ষার পাঠগুলো কিন্তু থাকবে। এটা হচ্ছে বয়স অনুযায়ী শিক্ষা স্তরটা উনি যেটা বলেছেন সেই অনুযায়ী বলা হলো। বিখ্যাত কিছু উক্তি রয়েছে যেটা বাংলা বা ইংরাজি দুইভাবেই আসতে পারে। আমি বাংলাগুলো তোমাদের সামনে বলছি, তোমরা পাঠ্য বই থেকে ভালো করে দেখে নিবে জিনিসগুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইংরেজি এবং বাংলা তোমরা দুটোতেই যেন নখদর্পণে থাকতে পারো। যেরকম শিশু হলো এমন এক বই যা শিক্ষককে পৃষ্ঠা থেকে পৃষ্ঠায় পড়তে হয়। প্রথম উক্তি কি বললাম? শিশু হলো এমন এক বই যা শিক্ষককে পৃষ্ঠা থেকে পৃষ্ঠায় পড়তে হয়। দ্বিতীয় কি? প্রকৃতির হাত থেকে যা আসে তা সবই ভালো, কিন্তু মানুষের হাতে পড়লেই তা কুলুষিত হয়। প্রকৃতির হাত থেকে যা আসে তা সবই ভালো, কিন্তু মানুষের হাতে পড়লেই তা কুলুষিত হয়। 2 নাম্বার। 3 নাম্বার কি? একজন প্রাকৃতিক মানুষ তার নিজের মধ্যেই পূর্ণ। 4 নাম্বার কি? ঈশ্বর সবকিছু ভালো তৈরি করেন, মানুষ তাতে হস্তক্ষেপ করে এবং তা মন্দ হয়ে যায়। 5 নাম্বার, প্রকৃতি হলো শ্রেষ্ঠ শিক্ষক। আর 6 নাম্বার, মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। বোঝা যাচ্ছে? আরো কিছু উক্তি রয়েছে, যেরকম নগরগুলি হলো সমাজের কারখানা। কে বলেছেন? রুশো। তারপরে কি? শিশুর যুক্তিবোধ নিদ্রিত থাকে, এটা কে উক্তি করেছেন? রুশো। এছাড়াও কি বলেছে রুশো? আমি বই ঘৃণা করি কারণ এগুলি শিশুর কাছে অভিশাপ স্বরূপ। তো এই উক্তিগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যেরকম একটা সময় পুরনো শিক্ষা ছিল আর রুশো শিক্ষা। এই পুরনো শিক্ষা এবং রুশো শিক্ষার মধ্যে প্রভেদ কি? পুরনো শিক্ষায় কি হতো? পুরনো শিক্ষায় হচ্ছে মুখস্থ বিদ্যা, অর্থাৎ এটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক ছিল, শিক্ষক কেন্দ্রিক এবং এটা মুখস্থ বিদ্যা ছিল। আর রুশো শিক্ষাতে কি আছে? শিশু কেন্দ্রিক, প্রকৃতি ভিত্তিক ও অভিজ্ঞতামুখী। প্রকৃতি, নেতিবাচক শিক্ষা, এমিল, এই যে 3টা শব্দ বললাম এটা কিন্তু মাথায় রাখবে। বোঝা যাচ্ছে রুশোর ক্ষেত্রে? তারপরে কি হচ্ছে? তারপরে পরবর্তী যে পার্টটা আমরা দেখব সেটা হচ্ছে এখানে কয়েকটা জিনিস যেগুলো আমাদের জানা রাখা উচিত। যে রুশোর শিক্ষা চিন্তায় কি পরিলক্ষিত হয়? গণতন্ত্র পরিলক্ষিত হয়। কাজের মাধ্যমে তিনি কিসের উপর গুরুত্ব দিয়েছেন? শিক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। রুশো ব্যক্তির বিকাশের ধারাকে কটি স্তরে ভাগ করেছেন? 5টি স্তরে ভাগ করেছেন। যৌবনকালে শিক্ষার লক্ষ্য কেমন হবে? সমাজের উপযোগী করে গড়ে তোলা। এবং বয়ঃসন্ধিকালে শিক্ষার গতি কেমন হবে? দ্রুত। সীমাবদ্ধতা নিয়ে একটু আলোচনা করে দিই। নারী শিক্ষার বিষয়ে রুশো কি বলেছে? নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু রুশো বলে দিয়েছে নারীকে কি একটা ভালো জীবন সঙ্গিনী হতে হবে। অর্থাৎ নারী ক্ষেত্রে কিন্তু তিনি রক্ষণশীলতাকে কিন্তু বাছাই করেছেন। অর্থাৎ নারী হচ্ছে রান্না করবে, সেলাই করবে, গৃহস্থালীর কাজের উপর গুরুত্ব দিবে। তো নারীকে নিয়ে তিনি কিন্তু একটু রক্ষণশীল মনোভাবই পোষণ করেছেন। বুঝতে পেরেছো? এবার কি তার সাথে বলেছেন? শিশুকে সমাজ থেকে বিচ্ছিন্ন রাখার কথা বলেছেন। এবার সবচেয়ে বড় প্রভাব, এই রুশোর যে এই যে প্রগতিশীল ধারা, রুশোর ধারা কি? প্রগতিশীল ধারা। এই ধারা কিন্তু মানে বেশ কয়েকজন কিন্তু তাকে ফলো করতো। তার ভিতরে পোস্টাল সি, ফ্রয়েবেল এবং জন ডিউর মতো কিন্তু শিক্ষাবিদদের গভীরভাবে কিন্তু প্রভাবিত করেছে। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে এই রুশোর যে ধারণা বা রুশোর যে তত্ত্ব এর প্রথম বাস্তবায়িত করেছিলেন কিন্তু পেস্তাল সি। জন ডিউ রয়েছে, ফ্রয়েবেলও রয়েছে। তো জন ডিউকে নিয়ে তো আমরা পরবর্তী যে পার্ট আছে সেটা দিয়ে পড়িয়ে আমরা এই ইউনিটের কিন্তু এই অধ্যায়টা শেষ করে দেবো। তো আজকে আমাদের এই রুশো নিয়ে আমরা পড়লাম। তো এখানে আমরা বেশ কিছু জিনিস জানলাম। তো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুশোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনি কিসের জনক ছিলেন? আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক ছিলেন। রুশো কিসের জনক ছিলেন? আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক ছিলেন। এর পাশাপাশি
প্রকৃতিবাদী দর্শন শিক্ষার জনক ছিলেন, মুক্ত শৃঙ্খল তত্ত্বের জনক ছিলেন। এই পাঠগুলো মনে রাখবে, ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পাঠ কি, জন্মটা কোথায় হলো 1712-তে, কোথায় হলো, জেনেভাতে, কোথায় অবস্থিত, ফ্রান্সে, মাথায় রাখবে। গ্রন্থগুলো মাথায় রাখতে হবে। 1755-তে ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, 1762-তে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, 1762-তে মানে একই বছরে এমিল, এটা রুশোর বিখ্যাত শিক্ষামূলক উপন্যাস, যেখানে সে শিক্ষা দর্শনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমিলটা কি, একটা কাল্পনিক শিশু। কটা ভাগে বিভক্ত রয়েছে এটি, 5টি অধ্যায় বিভক্ত রয়েছে। এমিলের জীবন সঙ্গিনী কে আছে, সোফি। এই এমিলকে কিন্তু রুশোর মানসপুত্রও বলা হয়। মূলনীতিটা কি বলেছিলাম মনে আছে, মানুষ জন্মগতভাবে মুক্ত, কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে। আর শিক্ষা দর্শনের ক্ষেত্রে নেতিবাচক শিক্ষা, নেতিবাচক শিক্ষা এটা কিন্তু মাথায় রাখতে হবে রুশোর ক্ষেত্রে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আর একটা জিনিস, শিক্ষকের ভূমিকার ক্ষেত্রে কি বলেছিলাম, শিক্ষক কেমন হবেন, খেলার সাথী এবং পর্যবেক্ষক, এটা মাথায় রাখতে হবে, বোঝা যাচ্ছে। এবং তার যে দর্শন, তাতে কারা কারা প্রভাবিত হয়েছিলেন, এই যে পেস্টালসি, এবং তিনি কিন্তু রুশোর প্রথম তত্ত্বগুলোকে বাস্তবায়িত করেছিলেন। এরপরে ফ্রয়েবেল এবং জন ডিল রয়েছে এছাড়াও। আর এখানে উক্তিগুলো তোমাদেরকে ভালো করে করতে লাগবে। এই রুশোর শিক্ষা চিন্তায় কি গণতন্ত্র পরিলক্ষিত হচ্ছে, কি পরিলক্ষিত হচ্ছে, গণতন্ত্র পরিলক্ষিত হচ্ছে। এই পার্টটা একটু দেখে নেওয়ার বিষয় রয়েছে। 0 থেকে 5 শৈশব, এখানে বিশেষ লক্ষ্যটা কি, শারীরিক বিকাশ ও খেলাধুলা। 5 থেকে 12 থেকে বাল্যকাল পর্যায়ে, এখানে কি বিশেষ লক্ষ্য, নেতিবাচক শিক্ষা এবং প্রকৃতি থেকে পর্যবেক্ষণ অর্থাৎ বই বর্জিত। 12 থেকে 15 প্রাক কৈশোর, জ্ঞান অর্জন ও আত্মনির্ভরশীলতা। 15 থেকে 20 কৈশোর, নৈতিক চরিত্র গঠন, বিজ্ঞান, ইতিহাস, সমাজ ও ধর্মশিক্ষা। তো এই যে পাঠগুলো রয়েছে, এবং রুশোর শিক্ষার যে নীতিটা কিন্তু নেতিবাচক। তো এই হচ্ছে তোমাদের টোটাল পার্ট। তো এইটুকু তোমরা যদি ঠিকঠাক করে বুঝে নাও, তাহলে আশা করছি রুশো নিয়ে তোমাদের মোটামুটি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে থাকবে। অবশ্যই একটু পাঠ্য বইটা পড়বে, আশা করছি তোমরা উপকার পাবে। এবং আমাদের যে সমস্ত ভিডিওগুলো আগে করা আছে সেই সমস্ত ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের বিষয়গুলো কনসেপ্ট হবে এবং তোমরা পরীক্ষায় কিন্তু ভালো উত্তর করে আসতে পারবে। তো সকলে খুব ভালো থাকো এবং ভিডিওটিকে দেখো। টাটা, বাই বাই।